শুধু ৪০ দিনের ইরান যুদ্ধে আমেরিকার প্রিসিশন স্ট্রাইক মিসাইলের প্রায় ৪৫% এবং টমাহকের ৩০% মজুদ শেষ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ মোকাবিলায় প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টরের ৫০% খরচ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এই ঘাটতি পূরণে ৩ থেকে ৫ বছর লাগবে। কথা হলো, আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদ পুনরুদ্ধারে কেন এত সময় লাগতে পারে? এত দেরি হওয়ার কারণ উৎপাদন ক্ষমতার জটিলতা। রেইথিয়ানের টমাহক ফ্যাক্টরি বছরে মাত্র ৫০০টা তৈরি করে, আর যুদ্ধের ডিমান্ড ১০ গুণ বেশি। প্যাট্রিয়ট প্যাক-3 এবং থার্ডের ৫০% খরচের পর লকহিড মার্টিনের প্রোগ্রাম ডিলে হয়েছে। একটু পিছন ফিরে তাকালেই আমরা দেখতে পাই ২০০৩ সালের ইরাক যুদ্ধে ১৮ মাস লেগেছিল মাত্র 20% রিস্টক করতে, আর এবারের স্কেল তো আগের চেয়ে ৫০ গুণ বড়। প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM হল আমেরিকার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের পরবর্তী প্রজন্ম। এগুলো এত নির্ভুল যে ৫০০ কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট বিল্ডিংয়ের নির্দিষ্ট ঘরে আঘাত করতে পারে। এই মিসাইলের ব্যয়বহুলতা কল্পনার বাইরে। প্রতিটির দাম প্রায় $1 থেকে $4 মিলিয়ন। টমাহকের বিশেষত্ব হল এটি সমুদ্রের তলদেশ থেকে অর্থাৎ সাবমেরিন থেকেও ছোড়া যায়। ১৬০০ কিলোমিটার পর্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে পারে এবং শত্রুর রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। প্রতিটির দাম প্রায় $1.87 মিলিয়ন। প্যাট্রিয়ট প্যাক-3 ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রতিটি প্রায় $4 মিলিয়ন। এটি ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং ১৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আসা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। এই যুদ্ধে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় ৫০% মজুদ ব্যবহার হয়ে গেছে। এর মানে বিশাল একটা সংখ্যা। আর থার্ড বা টার্মিনাল হাই অ্যালটিটিউড এয়ার ডিফেন্স হলো আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ১৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $12 মিলিয়ন, অর্থাৎ ইরানের একটি মিসাইল প্রতিহত করতে আমেরিকার $12 মিলিয়ন খরচ হয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল আক্রমণ মোকাবিলায় এই সিস্টেমটিও ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। রাথিয়ন, লকহিড মার্টিন, বোয়িং এই প্রতিষ্ঠানগুলো মিসাইল তৈরি করে, কিন্তু তাদের কারখানার উৎপাদন ক্ষমতা সীমিত। হঠাৎ করে উৎপাদন দ্বিগুণ বা তিনগুণ করা সম্ভব নয়, কারণ একটি আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে শত শত কম্পোনেন্ট লাগে। এর মধ্যে অনেক কম্পোনেন্ট বিশ্বের নির্দিষ্ট কিছু জায়গায় তৈরি হয়। যেমন মিসাইলের গাইডেন্স চিপ তৈরিতে অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর দরকার, যা মূলত তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং জাপানে তৈরি হয়। ২০২৫ সালে আমেরিকার প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $৮৮৬ বিলিয়ন, যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ ছিল। কিন্তু এই বিশাল বাজেটের মধ্যেও ক্ষেপণাস্ত্র ঘাটতি পূরণ করা সাধারণ কোনো বিষয় নয়। বিশাল আর্থিক চাপ তৈরি করবে আমেরিকার প্রতিরক্ষা বাজেটে, কারণ শুধু টমাহক মিসাইলের ৩০% মজুদ পুনরুদ্ধার করতে কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন। প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টরের ৫০% পুনরুদ্ধারে আরও কয়েক বিলিয়ন ডলার। এর পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি, জাহাজ, বিমান মেরামত ও প্রতিস্থাপনের খরচ আলাদা। সামরিক কর্মীদের স্বাস্থ্যসেবা ও সুবিধার খরচ আলাদা। এখানে একটু থেমে ইরানের সক্ষমতার কথা বলি, কারণ আমেরিকার এতটা ক্ষয়ক্ষতি হওয়া মানে ইরানের সক্ষমতাকে কখনোই ছোট করে দেখা ঠিক হবে না। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার আছে। শাহাব সিরিজ ৩০০ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল। এগুলো প্রযুক্তিগতভাবে উত্তর কোরিয়া এবং রাশিয়ার সহায়তায় উন্নত করা হয়েছে। খুররাম শাহর মিসাইল ২০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। ফাতাস-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ম্যাক 15 গতিতে চলতে পারে, অর্থাৎ শব্দের ১৫ গুণ গতি। এই ধরনের মিসাইল আটকানো অত্যন্ত কঠিন। আজকার 360 অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, যা আমেরিকার নৌবাহিনীর জন্য বিশেষ হুমকি। ইরানের এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান আছে। বিশেষজ্ঞরা মনে করেন ইরানের কাছে ৩০০০ থেকে ৫০০০-এর বেশি ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই যুদ্ধে আমেরিকা একা ছিল না। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল। ইরানের ব্যালিস্টিক মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষায় অ্যারো 3 সিস্টেম উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তবে এই ব্যবহারে ইসরায়েলেরও ইন্টারসেপ্টর মজুদেও ব্যান পড়েছে। সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো তাদের নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে ইরানের মিসাইল ঠেকিয়েছে। রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্স কিছু অভিযানে অংশ নিয়েছে, তবে তাদের নিজস্ব সক্ষমতাও সীমিত। ফরাসি নৌবাহিনী পারস্য উপসাগরে মোতায়েন ছিল এবং কিছু প্রতিরক্ষামূলক অভিযানে অংশ নিয়েছে। কিন্তু এই জোটের বাস্তবতা হল মূল ভার বহন করেছে আমেরিকা নিজেই।
তবে আমেরিকার জন্য সবচেয়ে আশাজনক দিক হচ্ছে আমেরিকার প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে হাই এনার্জি লেজার সিস্টেম পরীক্ষা করছে। এই সিস্টেমের সুবিধা হলো প্রতিটি শট খরচ মাত্র কয়েক ডলার, মিসাইলের লাখো ডলারের তুলনায় প্রায় কিছুই না। যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ সিস্টেমটি কার্যকর থাকবে। মূলত সিস্টেমটি ড্রোন এবং ছোট রকেট ধ্বংসে অত্যন্ত কার্যকর। কিন্তু সমস্যা হলো লেজার দিয়ে এখনও বড় হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব নয়। সবচেয়ে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ হলো হাইপারসোনিক মিসাইল ঠেকানো। ইরানের ফাতাহ 1 এবং এই ধরনের মিসাইল এত দ্রুত চলে যা প্রচলিত ইন্টারসেপ্টর কাজ করে না। ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চার হলো আরেকটি প্রযুক্তি। এটি বিদ্যুৎ চুম্বক শক্তি ব্যবহার করে প্রজেক্টাইল ম্যাক্স 6 গতিতে মারতে পারে, কিন্তু এই প্রযুক্তিও এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। তার মানে এই মুহূর্তে আমেরিকার হাতে হাইপারসোনিক মিসাইলের পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাছাড়া ভূ রাজনৈতিক প্রভাবের কথা বলতে গেলে বেইজিং এই পরিস্থিতি অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে, কারণ চীন জানে আমেরিকার সামরিক শক্তির বড় একটি অংশ এখন ইরান সংঘাতে খরচ হয়ে গিয়েছে। তাইওয়ান প্রশ্নে চীনের হিসাবটা এখন অনেক আলাদা। যদি আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদের 40-50% ইতিমধ্যে শেষ হয়ে থাকে, তাহলে একই সময়ে দুটি বড় যুদ্ধে আমেরিকার সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়ে আছে। রাশিয়ার মস্কোর জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা সামরিক সহায়তা নিয়ে রাশিয়া সবসময় চাপে ছিল, কিন্তু এখন পশ্চিমের মিসাইল মজুদেই টান পড়েছে। নেটো দেশগুলোর ক্ষেপণাস্ত্র মজুদের সামগ্রিক অবস্থা এখন অনেক দুর্বল, এবং এই দুর্বলতা ইউক্রেনের পশ্চিমা সহায়তার ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে। এই তথ্যটি উত্তর কোরিয়ার গোয়েন্দা পিয়ংইয়ংয়ের কানে নিশ্চিতভাবেই পৌঁছে দিয়েছে। সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে আমেরিকার পক্ষে ছিল, কিন্তু তারা এখন প্রশ্ন করছে আমেরিকা কি সত্যিই তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এই দ্বিধা থেকে কিছু উপসাগরীয় দেশ চীনের সাথে সম্পর্ক সাধারণ করার চেষ্টা করতে পারে, যা মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক বদলের একটি বড় কারণ হয়ে উঠতে পারে। যুদ্ধে ক্ষেপণাস্ত্র দ্রুত শেষ হয়ে যাবার ঘটনা আগেও ঘটেছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় অপারেশন ডেজার্ট স্টর্মে মাত্র 43 দিনে আমেরিকা প্রায় 300 টমাহক মিসাইল ব্যবহার করেছিল। সেই সময়ের তুলনায় এখনকার যুদ্ধ অনেক বেশি তীব্র এবং প্রযুক্তি নির্ভর। 2003 সালের ইরাক যুদ্ধের সময় অপারেশন ইরাকি ফ্রিডমের প্রথম কয়েকদিনেই 800-রও বেশি টমাহক মিসাইল ব্যবহার হয়েছিল। সেই সময়ও মজুদ বা পুনরুদ্ধারের প্রশ্ন উঠেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি ইরান এবং উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল কিনতে হয়েছে। আমেরিকার ক্ষেত্রে এই পরিস্থিতি ভিন্ন। তারা নিশ্চিতভাবে অন্যের কাছ থেকে মিসাইল কিনতে যাবে না। অবশ্যই ইরানও এই যুদ্ধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আমেরিকান প্রিসিশন স্ট্রাইকে ইরানের সামরিক অবকাঠামো, পারমাণবিক কার্যক্রম, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। নেতৃত্ব পর্যায়েও আঘাত এসেছে। কিন্তু এই যুদ্ধের পর ইরান একটি বার্তা দিতে পেরেছে, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিকে মোকাবিলা করেছি এবং টিকে আছি। এই বার্তার ভূ রাজনৈতিক মূল্য অনেক বেশি। এটি ইরানকে মধ্যপ্রাচ্যে এবং বৈশ্বিক মঞ্চে একটি ভিন্ন মর্যাদা দেয়। সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব এবং প্রকৃত যুদ্ধের সক্ষমতার মধ্যে ফারাক আছে। আমেরিকার সামরিক বাজেট পৃথিবীর বাকি সব দেশের সম্মিলিত বাজেটের কাছাকাছি, কিন্তু মাত্র 40 দিনের যুদ্ধে তাদের মিসাইল মজুদের বিরাট অংশ শেষ হয়ে যাওয়া দেখায় যে অর্থ এবং অস্ত্র দুটো আলাদা জিনিস। ভবিষ্যতের যুদ্ধ হবে কে বেশি অস্ত্র তৈরি করতে পারে তার প্রতিযোগিতা, শুধু কার কাছে কত অস্ত্র আছে তার নয়। ইরান প্রমাণ করেছে যে সঠিক কৌশল হলে প্রচলিত অর্থে দুর্বল একটি দেশও বিশ্বের শক্তিশালীতম সামরিক শক্তিকে চাপে ফেলতে পারে। আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি আভ্যন্তরীণভাবে স্বীকার করেছে যে বর্তমান উৎপাদন হারে ইরান যুদ্ধের পরের পরিস্থিতিতে যদি একই সময়ে দ্বিতীয় কোনো বড় সংঘাত শুরু হয়, তাহলে আমেরিকার নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যেতে পারে। এই একটি তথ্যই বলে দেয় 40 দিনের যুদ্ধের প্রভাব কতটা দীর্ঘস্থায়ী এবং গভীর। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কমেন্টে আপনার থটস জানাতে পারেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।